ওকে, তো হচ্ছে আমরা শুরু করবো ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে। এটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে। এর আগে একটু কথা বলি ব্যাকগ্রাউন্ড নিয়ে। সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাস বলতে আমরা বুঝি কিন্তু যে ইংল্যান্ড কেন্দ্রিক আর কি যে সাহিত্যটা আর কি। ওকে, এবং এটা শুরু হয় মেইনলি জার্মানিদের মাধ্যমে। এবং ইংরেজি সাহিত্যের ইতিহাস মনে করা হয় যে 450 সাল থেকে শুরু হয়েছে। বিওলফ যে রচনাটা ওইটার মাধ্যমে। যেমন বাংলা সাহিত্যের ইতিহাসের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু বাংলা সাহিত্যের সবচাইতে শুরুর দিকে সাহিত্যকর্মটা হচ্ছে চর্যাপদ আর কি। ওকে, এবং মনে করা হয় অনেকে মনে করে 650 সালে লেখা হয়েছে, অনেকে মনে করে 950 সালে লেখা হয়েছে। ইংরেজি সাহিত্যর মানে ফার্স্ট যে লেখাটা নিয়ে ওইরকম কোনো মতভেদ নাই আর কি। মনে করা যায় 450 সালের দিকে লেখা হয়েছে আর কি। Okay? আর সাহিত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর বা যুগের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে যুগগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তো এর মধ্যে ফার্স্ট হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বলে এটাকে আবার অনেকে হচ্ছে সাধারণত দুইটা ভাগে ভাগ করছে, অ্যাংলো স্যাক্সন এজ বলে আর কি। ওকে, আবার এরপরটাকে বলে অ্যাংলো নরমান এজ। যাই হোক না কেন, আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড হিসেবে শুরু করতেছি। এর ডিউরেশন হচ্ছে 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলো পড়লে মোটামুটি এইজের যে ক্যারেক্টারিস্টিক্স কি আছে, তারপরে হচ্ছে এই এইজের কারা বিখ্যাত সাহিত্যিক ছিল, তাদের সাহিত্যকর্মগুলো কিছু সেই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবো। তো ফার্স্ট হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কিং আলফ্রেড। কিং আলফ্রেড সম্পর্কে তুমি কি জানো? তো বলছে কিং আলফ্রেড ইজ ক্লেম টু বি দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। তা কি বলা হয় যে হচ্ছে ইংরেজি গদ্যের জনক আর কি। ওকে, এরপর বলছে যে when আলফ্রেড when he became the king of Wessex, Wessex যখন রাজা হয়, found the people of the country ignorant, সে দেখে ওখানকার লোকজন প্রচুর মূর্খ টাইপের। তারপরে সে রাজা হয়ে দেখে যে ওইখানকার মানে তার এলাকার যে লোকজন এগুলো প্রচুর মূর্খ। এরপর বলছে after establishing peace and order in the country, he applied himself to the task of educating the people. সুতরাং সে ফার্স্টে মানে তার সমাজের বা কমিউনিটির মধ্যে পিস বা শান্তি প্রতিষ্ঠা করে দেন, সে লোকজনদেরকে শিক্ষিত করতে আরম্ভ করে আর কি। He supervised the translation of many Latin books, সে বিভিন্ন ল্যাটিন বুক ইংলিশে ট্রান্সলেট করতে সাহায্য করছিল আর কি, সুপারভাইজ করছিল। into English prose in order to encourage learning among the clergy. Alfred translated some popular books into his own tongue অথবা own language। মানে এক কথায় যেহেতু আগেকার সাহিত্যকর্মগুলো এই যে হিব্রু, তারপরে হচ্ছে আপনার ল্যাটিন টেটিন বা রোমান হরফে লেখা হয়তো আর কি। সুতরাং এগুলো তো ইংল্যান্ডের নেটিভ লোকজন ওরকম ভাবে পড়তে পারতো না আর কি। সুতরাং এই যে আলফ্রেড সে কি করে তার এলাকায় যে মানে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে সেই ল্যাঙ্গুয়েজ এগুলো ট্রান্সলেট করতে সাহায্য করে অন্যদেরকে আর কি। যেমন এখানে বিভিন্ন পাবলিটারদের বা শিক্ষিত লোকদের মাধ্যমে। আর ওই সময় কিন্তু সাহিত্যকর্মটা সবার মাঝে অ্যাভেলেবেল ছিল না, স্পেশালি যারা সে হচ্ছে একটু ধনী টাইপের ছিল অথবা যারা ধর্মকর্মের সাথে ছিল তাদের সাথে মূলত সাহিত্য বা তাদের দ্বারা সাহিত্যকর্মটা ওরকম ফ্লাউরিশ হতে। সুতরাং তারাই মেইনলি সাহিত্যকর্মটা ফ্লাউরিশ করছে এবং সেটাকে সুপারভাইজ করছে হচ্ছে আর সেটাকে সুপারভাইজ করছে হচ্ছে উনি কি আলফ্রেড মানে কিং আলফ্রেড আর কি। ওকে, এবার বলছে যে the five important translation either done by himself or under his guidance are, মানে এখানে বলছে যে প্রায় 5টার মতো সাহিত্যকর্ম সে তার গাইডেন্সে এগুলো অনুবাদ করছে অন্য ভাষাতে ইংরেজি ভাষায়। যেমন এখানে উদাহরণ হিসেবে আসে যে the history of the world of Orosius, এই একটা Beres ecclesiastical history। এরপরে আছে যে Boethius consolation of philosophy, আর আছে soliloquies of কি আছে ওটা সেন্ট অগাস্টিন আর কি। এরপরটা বলছে কি হ্যাঁ, তো এগুলো হচ্ছে এই বইগুলো মেইনলি তার সুপারভাইজারে বা সে সুপারভাইজ করছে, যার ফলে হচ্ছে এই বইগুলো অন্য ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে যাতে করে এগুলো পড়ে তার কমিউনিটির লোকজনরা শিক্ষিত হতে পারে। বলছে his style for the most part is এর আগে লেখা আছে his style for the most part is simple, এবং এই বইগুলো স্টাইল ছিল কেমন সিম্পল টাইপের, ক্লিয়ার, স্ট্রেট ফরওয়ার্ড and has a charm of literary skill, মানে সাহিত্যের বেশ ভালো একটা ধারা ছিল আর কি। ওকে, প্রবলছে the Anglo-Saxon Chronicle was inspired and sponsored by Alfred who himself dictated some of the passages। মানে এক্ষেত্রে আমরা জানি ওল্ড ইংলিশ লিটারেচার সবচাইতে উল্লেখযোগ্য যে গদ্য গ্রন্থ সেটা কিন্তু এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকল আর কি। তো সেটা মানে সেইটা লেখার ক্ষেত্রে বা সুপারভাইজারের ক্ষেত্রে উনি যথেষ্ট অবদান রাখে সেই আলফ্রেড কিং আলফ্রেড। এরপর বলছে যে আলফ্রেড হু হিমসেলফ ডিক্টেটেড সাম অফ দ্য প্যাসেজেস, মনে করে যে সে নিজেই বেশ কিছু প্যাসেজ এখানে বর্ণনা করছে বা ডিক্টেট করছে আর কি, মানে হচ্ছে লেখার ক্ষেত্রে দিক নির্দেশনা দিচ্ছে। ওকে, এরপর বলছে যে দ্য ক্রনিকল ওয়াজ দ্য ফার্স্ট ন্যাশনাল কন্টিনিউয়াস হিস্টোরি অফ ওয়েস্টার্ন নেশন ইন ইটস ওন ল্যাঙ্গুয়েজ, মানে এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলই হচ্ছে ওয়েস্টার্ন নেশনের জন্য মানে হচ্ছে ওয়েস্টার্ন নেশনে কি লেখা ফার্স্ট একটা ঐতিহাসিক বই। ওকে, তার মানে আমরা যদি প্রাচীন স্পেশালি অ্যাংলো স্যাক্সনদের সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের কিন্তু অ্যাংলো স্যাক্সন ক্রনিকলটা অবশ্যই জানতে হবে, বা এটা মানে এটা পড়লে আমরা এখান থেকে অ্যাংলো স্যাক্সন রেস সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা পাবো। এটা বলছে it is the oldest document of English prose regarding recording the history of
ইংল্যান্ড ফ্রম দ্য টাইমস অফ রোমান অকুপেশন টু দ্য মিডল অফ 12th সেঞ্চুরি, মানে রোমানরা যে সময়কাল থেকে ইংল্যান্ড দখল করে সেই সময়কাল থেকে প্রায় 1200 সালের মধ্যবর্তী পর্যন্ত যে প্রায় কত 700 750 বছর ইতিহাস, সেগুলো কিন্তু এই বইয়ে উল্লেখিত আছে। যে ফ্রম দ্য লিটারি পয়েন্ট অফ ভিউ ইট হ্যাজ দ্য কি ইট ওয়াজ দ্য ফার্স্ট গ্রেট বুক ইংলিশ পোয়েট্রি। এবং ঐতিহাসিক দিক থেকেও যদি আমরা দেখি বা সাহিত্যিক, তাহলে আমরা দেখবো এই যে অ্যাংলো সেকশন ক্রনিকল, এটা হচ্ছে ইংলিশ গদ্যের অন্যতম একটা বিখ্যাত লেখা, স্পেশালি সেই অ্যাংলো সেকশন এজে। However, he was not only translated but also encouraged and rewarded learning. তো শুধুমাত্র সে যে সুপারভাইজ করছে বই লেখা তাই না, বরঞ্চ যারা লিখছে তাদেরকে যথেষ্ট রিওয়ার্ড বা এনকারেজ করছে, যাতে করে মানে জ্ঞানটা বা জ্ঞানের আলোটা তার কবিতার মধ্যে আরো বেশি ছড়িয়ে পড়ে। ওকে, যে হি হ্যাজ বিকাম এ প্যাট্রন অফ দ্য স্কলার, যে এছাড়া শিক্ষিত ব্যক্তি সে একজন হচ্ছে প্যাট্রন বা পৃষ্ঠপোষক অথবা সাপোর্টার ছিল। অর্থাৎ এই হচ্ছে কিং আলফ্রেড সম্পর্কে যে ইনফরমেশন। ওকে, এরপরটা আছে কি যে রাইট এ শর্ট নোট অ্যাংলো সেকশন ক্রনিকল। অ্যাংলো সেকশন ক্রনিকল সম্পর্কে আলাপ আলোচনা করো। আমরা একটু আগে যে বইটা সম্পর্কে আলাপ আলোচনা করলাম, অ্যাংলো সেকশন সেই কিং আলফ্রেডের সুপারভাইজার যে বইটা পাবলিশ করে অ্যাংলো সেকশন ক্রনিকল, ওইটা নিয়ে এখানে আরেকটু ডিটেইলসে আছে। দেখেন কি লেখা আছে। মানে উপরে কোশ্চেন সংক্ষিপ্ত আকারে বলে কিং আলফ্রেড সম্পর্কে সে রাজা হয়ে উইসেক্সে, দেন সে তার লোকজনকে শিক্ষিত করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করে দেয়। হচ্ছে তার সবাইকে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো। এরপর বলছে অ্যাংলো সেকশন ক্রনিকল নিয়ে। তো আছে যে দ্য অ্যাংলো সেকশন ক্রনিকল আর এ কালেকশন অফ 7 মোস্ট, এটা কি 7 খণ্ডের একটা বই আর কি, রিটেন বাই দ্য মঙ্কস লিভিং ইন ইংল্যান্ড বিটুইন দ্য 19th and 12th সেঞ্চুরি। মানে ইংল্যান্ডে এই নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে যারা মঙ্ক বা সন্ন্যাসী টাইপের ছিল তাদের লেখা হচ্ছে এই যে বই বা তাদের মানে সম্পাদনা যে বইটা পাবলিশ করে ওটাকে বলে অ্যাংলো সেকশন ক্রনিকল। এরপর বলছে ইট ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ডকুমেন্টস অফ অ্যাংলো সেকশন পিরিয়ড। অ্যাংলো সেকশন এইজের একটা শুরুর দিকের ডকুমেন্ট ছিল আর কি। অ্যাংলো সেকশন মানে শুরুর দিকের ডকুমেন্ট বলতে যে ওই এই যে লেখা গদ্য সাহিত্যের শুরুর দিকে একটা লেখা। এরপর বলছে ইট কন্টেইনস দ্য ইনফরমেশন অফ আর্লি ইংলিশ হিস্ট্রি। এখানে সেই অতীতের ইংল্যান্ডের যে হিস্ট্রি সেই সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন এই বই আছে। দ্য ক্রনিকলস রিটেন ইন অ্যাংলো সেকশন ইন দ্য ফর্ম অফ ডায়েরি। এটা আর একটা ডায়েরির মতো আর কি, দিনলিপির মতো, যে কখন কি হয়েছে না হয়েছে এগুলা আমরা যেমন হচ্ছে ডায়েরিতে যে কোন দিন বা হচ্ছে কোন সময় কি হয়েছে সেই সম্পর্কে তো লিখে রাখি, অ্যাংলো সেকশন ক্রনিকল ওইরকম টাইপের। এরপর বলছে যে টেল দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড, যেখানে ইংল্যান্ডের মানে ঘটনা বর্ণনা করা আছে। এর কভার এ পিরিয়ড অফ ওভার 1000, প্রায় 1000 অলমোস্ট 1000 বছরের বেশি ঘটনা বলে এই বই উল্লেখিত আছে, মানে অ্যাংলো সেকশন ক্রনিকল মধ্যে আছে। অ্যাংলো সেকশন একটা জাতি এবং সেই জাতির যে ক্রনিকল শব্দের অর্থ গল্প, তার মানে অ্যাংলো সেকশন জাতির গল্পই হচ্ছে অ্যাংলো সেকশন ক্রনিকল। আচ্ছা, এরপর বলছে যে দ্য ক্রনিকল রেকর্ড দ্য কন্টেম্পোরারি ইভেন্টস। মানে এই অ্যাংলো সেকশন ক্রনিকল মধ্যে তৎকালীন যে ঘটনাবলী সেগুলো উল্লেখিত ছিল। বলছে মাল্টিপল কপিস আর মেড অফ দ্যাট ওয়ান অরিজিনাল, মানে মেইন একটা কপি থেকে অনেকগুলো কপি লেখা বা সম্পাদন করার সাথে করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যায়। এন্ড দেন ডিস্ট্রিবিউটেড টু মনাস্ট্রি, এবং এগুলো কোথায় চার্চের লোকজনদের কাছে ছড়িয়ে দেওয়া হয়। একটা চার্চে একটা হচ্ছে ইংল্যান্ড, হয় দে আর ইন্ডিপেন্ডেন্টলি আপডেট, এবং সেই চার্চের লোকজন এটাকে আবার নিজেদের মতো করে সম্পাদন করতেছিল আর কি, মানে মেইনটা এটাকে বিকৃত করে ফেলা হয়েছে, তাই বোঝানো হয়েছে। There are 3 manuscripts that cover the period of the Norman conquest. It is believed that, মানে এখানে বলছে যে অলমোস্ট 3টা মনস্ক্রিপ্টের মতো পাওয়া যায় আর কি, বা মনস্ক্রিপ্ট শব্দটা পাণ্ডুলিপি বা খণ্ড টাইপের। তো ওইটার প্রায় 3টা সংস্করণ পাওয়া যায়। ইট ইজ বিলিভড দ্যাট ভার্সন সি ওয়াজ রিটেন ইন এবিংডন, যেমন এখানে বলছে যে ওইটার ভার্সন সি এটা এবিংডনে লেখা হয়েছিল, বা এবিংডনের মানে আশেপাশে ওখানকার অক্সফোর্ডের আশেপাশের জায়গা নিয়ে লেখা হয়েছিল। ভার্সন ডিটা লেখা হয়েছিল ওরচেস্টারশায়ার এবং ইয়র্ক নিয়ে, এবং ভার্সন ই লেখা হয়েছিল ক্যান্টারবরিতে। তার মানে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে ভার্সন গুলা বা মনস্ক্রিপ্ট গুলা লেখা হয়েছিল, সম্পাদন করা হয়েছিল, যখন মেইন কপিটা চার্চে ছড়িয়ে দেওয়া হয় তখন সেই চার্চের একটি জায়গার চার্চের লোকজন এটাকে আরো আপডেট করে। দ্য লাস্ট এন্ট্রি ওয়াজ ইন 1154, এবং সর্বশেষ সংস্করণটা আসে কত সালে? 1154 সালে। টিল নাও এখন পর্যন্ত 7 অফ দ্য 9 সার্ভাইভ ম্যানুস্ক্রিপ্ট আর এন্ড ফ্র্যাগমেন্ট রিসাইড ইন ব্রিটিশ লাইব্রেরি, মানে 9 খণ্ডের মধ্যে প্রায় 7 খণ্ড এখনো ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে। দ্য আদার 2 আর ইন দ্য বোডলিয়ান লাইব্রেরি, ভালো মতো বোঝা যাচ্ছে না স্পষ্ট, এন্ড দ্য পার্কার লাইব্রেরি অফ কর্পাস ক্রিস্টি কলেজ ক্যামব্রিজ। মানে এখানে বলছে যে 9 খণ্ডে 7 খণ্ড ব্রিটিশ লাইব্রেরিতে আছে, বাকি 2 খণ্ড হচ্ছে এরকম যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি আন্ডারে যে ক্রিস্টি কলেজ, আর একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি আন্ডারে বোর্ডিয়ান লাইব্রেরিতে রাখা আছে। মানে 7 খণ্ড হচ্ছে ব্রিটিশ লাইব্রেরি, বাকি 2টা কিন্তু আলাদা আলাদা দুটো লাইব্রেরিতে রাখা আছে আর কি। এরপর বলছে যে therefore the Anglo-Saxon Chronicle is the most important source for the history of England in Anglo-Saxon times। আমরা যাই হোক না এটা বলতে পারি যে অ্যাংলো সেকশন এই যে সাহিত্যকর্ম বা এক কথা ধারা সম্পর্কে জানতে চাইলে আমাদের অ্যাংলো সেকশন ক্রনিকল হচ্ছে একমাত্র মাধ্যম আর কি। ওকে, বা এখান থেকে মিলে আমরা সেই অ্যাংলো সেকশন জাতির ইতিহাস সম্পর্কে জানতে পারি, বিকজ ইট রেকর্ডস সাম কাইন্ড অফ অ্যানালজ
at the time of the earliest period of Christian, কারণ সেই খ্রিস্টিয়ান জাতির সূচনা লগ্ন মানে সূচনা লগ্ন থেকে বলতে যে সময় ছড়িয়ে পড়ে ইংল্যান্ডে সেই সময়কালে বেশ কিছু ঘটনা এইভাবে উল্লেখিত আছে। দেখি হচ্ছে অ্যাংলো সেকশন করিকুলাম, তার মানে ওভারঅল বলতে অ্যাংলো সেকশন করিকুলাম অ্যাংলো সেকশন জাতিকে নিয়ে যে বইটা লেখা হয়, মানে সে অলমোস্ট 1000 বছর সময়কালে যেটা ঘটে ইংল্যান্ডে আর কি, সেই সময়কালের মধ্যে যে গদ্য সাহিত্য টাইপের একটা বই লেখা হয় সেটা হচ্ছে অ্যাংলো সেকশন করিকুলাম। এবং এটা কারা লিখছে? এটা মেইন হচ্ছে সেই যে কিং আলফ্রেড তার সুপারভাইজারে চার্চের লোকজন এটা মেইনলি লিখে দেন, বিভিন্ন চার্চে ছড়িয়ে দেওয়া হয় মেইন কপিটা, বাট চার্চের লোকজন পরবর্তীতে আপডেট করে। ওকে, এই হচ্ছে অ্যাংলো সেকশন করিকুলাম। এরপরটা কি বলছে? রাইট এ শর্ট নোট অন কিউনেউল্ফ। কিউনেউল্ফ সম্পর্কে একটা শর্ট নোট লেখো। তো কিউনেউল্ফকে সে হচ্ছে অ্যাংলো সেকশন এজের একজন বিখ্যাত সাহিত্যিক, স্পেশালি একজন রিলিজিয়াস পয়েট। এখানে বলছে যে দেয়ার আর থ্রি প্রমিনেন্ট রাইটার্স ডিউরিং দ্য অ্যাংলো সেকশন পিরিয়ড, যে তিনজন বিখ্যাত সাহিত্যিক ছিল। কিউনেউল্ফ ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাংলো সেকশন পোয়েটস হুজ ওয়ার্ক ইজ নোন অ্যাজ টু সার্ভাইভ টুডে, মানে সে হচ্ছে অন্যতম একজন সেই তিনজনের মধ্যে এবং যার সাহিত্যকর্ম ইভেন এখনো পর্যন্ত পাওয়া যায় কিংবা সংরক্ষিত আছে। এরপর বলছে যে ইট ইজ এজিউমড দ্যাট হি ফ্লাউরিশড ইন 9th সেঞ্চুরি, মনে করা সে নবম শতাব্দীতে তার উত্থান ঘটে আর কি। হি ওয়াজ ফেমাস ফর হিজ রিলিজিয়াস কম্পোজিশন, এবং সে কেন ফেমাস ছিল? এই ধর্মীয় বিষয়ে সাহিত্যকর্ম লেখার জন্য। ইট ইজ রিগার্ডেড হি অ্যাজ ওয়ান অফ দ্য প্রিএমিনেন্ট ফিগার্স অফ খ্রিস্টিয়ান ওল্ড ইংলিশ পোয়েট, এবং সেই প্রাচীন কালে ওল্ড ইংলিশ মানে হচ্ছে খ্রিস্টিয়ান ধর্ম নিয়ে যারা সাহিত্যকর্ম লিখত এদের মধ্যে অন্যতম একজন ছিল উনি, বা অন্যতম ফেমাস একজন সাহিত্যিক। হিজ এক্সিস্টেন্স ইজ নোন from his signature which has been found in 4 of his books, মানে সে যে ছিল এটার অস্তিত্ব পাওয়া যায় তার বইয়ে যে সিগনেচার করা থাকে অলমোস্ট 4টা বইয়ের মধ্যে সেই তার সিগনেচার আছে আর কি। তেমন অস্তিত্ব ছিল, কারণ অনেক আগের তো, প্রায় হচ্ছে কত বছর আগের কথা, 1400 না, প্রায় 1600 বছর আগের কথা, মানে অনেকটাই অনিশ্চিত টাইপের আর কি। ওকে, অতটা নির্দিষ্ট করে বলা সম্ভব না, এই জন্য বলছে যে অস্তিত্ব ছিল কিনা সেটা আমরা তার বই থেকে জানতে পারি। ওকে, এরপর বলছে যে দে ইনক্লুড, যেমন একটা তার বেশ কিছু বইয়ের নাম উল্লেখিত আছে। দে ইনক্লুড কি আছে? দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলস, জুলিয়ানা, এলিন এন্ড ক্রাইস্ট দ্য সেকেন্ড। অল দ্য পোয়েমস আর রিলিজিয়াস ইন, এবং সবগুলা বই ধর্মীয় যে টপিক আছে স্পেশালি সেই যে খ্রিস্টিয়ান ধর্ম আছে সেটা নিয়ে আর কি। এবার বলছে যেমন এখানে যে জুলিয়ানা ইজ অ্যাবাউট এ ফিমেল খ্রিস্টিয়ান সেন্ট হু রিফিউজেস টু ম্যারি আ রোমান এন্ড সো সাফারস পারসিকিউশন। যে জুলিয়ানা হচ্ছে একজন খ্রিস্টান মহিলাকে নিয়ে যাকে কিনা একটা রোমান লোক বিয়ে করতে চাইছিল, কিন্তু সে রিজেক্ট করছে, যার ফলে তাকে ফাঁসি কাটে ঝোলানো হয়। এরপর বলছে যে ক্রাইস্ট ইজ অ্যাবাউট ক্রাইস্ট বার্থ অ্যাসেনশন এন্ড দ্য ডে অফ জাজমেন্ট। এবার ক্রাইস্ট বইটা কি নিয়ে লেখা? ক্রাইস্টের জন্ম, মানে হচ্ছে সে তার যে পুনরুত্থান ঘটে প্লাস হচ্ছে জাজমেন্টের দিন নিয়ে আর কি। এরপর বলছে দ্য ফেট অফ অ্যাপোস্টলস ইজ অন দ্য লাইভস অফ দ্য 12 অ্যাপোস্টলস অফ ক্রাইস্ট, এবং ফেট অফ অ্যাপোস্টলস নিয়ে কি খ্রাইস্টের যে 12 জন অনুসারী ছিল তাদেরকে নিয়ে লেখা। এলিন হ্যাজ ফর ইটস অবজেক্ট দ্য ফাইন্ডিং অফ দ্য ক্রস, এবং এলিন হচ্ছে সেই খ্রাইস্টকে যে ক্রসে ঝোলানো হয়েছিল আর কি সেইটা খোঁজা নিয়ে। তার মানে দেখেন সবগুলা কিন্তু সেই ধর্ম নিয়ে আর কি, জন্য একটা বলা রিলিজিয়াস পয়েন্ট। The these poems of Cuneill are vast in sense that they collectively comprise several thousand line of verse। এখানে বলতে এই লাইন এই বইগুলো মানে যথেষ্ট বড়, কারণ এখানে হাজার হাজারের উপরে লাইন আছে। Although the poems do not have great power of originality, they are more than mere paraphrase। মানে এখানে বলছে যদিও মানে সে শুরুর দিকে লেখা তো অত বেশি স্ট্যান্ডার্ড না, বাট মোটামুটি ভালো মানের একটু বলা চলে যে এগুলো প্যারাফ্রেজের চাইতে ভালো। এই হচ্ছে কিউনেল, তার মানে সেই অ্যাংলো সেকশন এই যে বিখ্যাত তিনজন সাহিত্যিক ছিল, এর মধ্যে অন্যতম একজন হচ্ছে কিউনেল, এবং তার লেখালেখির মধ্যে মূলত রিলিজিয়াস নিয়ে লেখা, এবং তার এখানে 4টা বই আছে, সেই 4টা বইয়ের সংক্ষিপ্ত এখানে তো আলোচনা করা আছে যে কোন বইটি কোন কোন টপিক নিয়ে আর কি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে গেল 3 নাম্বার। এবার 4 নাম্বারটা দেখেন।